নমস্কার। চলে এলাম আরেকটি ছোট গল্প নিয়ে। আজকের ছোট গল্প প্রদীপ চৌধুরীর কাপুরুষ। নরম ভোরের আলোয় ঘুম জড়িয়ে ধরে, পাশবালিশ ঘন করে টেনে নেয় অরুণাংশ। রাতের দিকে বিদ্যুৎ চলে যায়, গরমে ঘুম আসতে চায় না। রাত শেষে বিদ্যুৎ ফেরে, তবে নির্ধারিত কিছু নেই। তখন গঙ্গার হাওয়া হুড়হুড় করে ঢুকে পড়ে। প্রভাতী ঘুম বড় আমেজের। ঘুমের ভেতর থেকে অরুণাংশ বাণীব্রতদার ডাক শুনতে পেল। কেন যে বাণীব্রতদাকে কথাটা বলতে গিয়েছিল? পেটে দারুণ গ্যাস, পেটের মাঝখানে চর্বি জমছে। থলথলে চর্বির পরিমাণ 3 ইঞ্চি। ব্যাস, ওই কথাতেই বিপদ হয়ে গেল। এখন নিজেকেই নিজের চাবকাতে ইচ্ছে করে। ভোরের নরম বিছানা, সকাল 8টার হাতছানি এখন কোনো কাজে লাগে না। উঠে পড়তেই হয়। বাইরে বাণীব্রতদা অপেক্ষা করেন। এইসব কথার উত্তর তো জলের মতো সহজ এবং সরল, বিশেষ করে এই সব প্রাচীন বটবৃক্ষদের কাছে। বাণীব্রতদা একেবারে লুফে নিলেন কথাটা। বললেন, উহু, একেবারে অবহেলা করো না। শরীর মানেই মন্দির। ফুল বেলপাতা দিয়ে রোজ পুজো সাজাতে হয়। যতদিন শরীর ততদিন বড় মজা। শরীর চলে গেলে সব ফাঁকা। তখন টাকা রোজগার করেও কোনো সুখ নেই। তারপর থেকেই বাণীব্রতদার বিধান, রোজ ভোরে উঠে মাইল কয়েক চক্কর দিয়ে এসো, দেখবে শরীর ঝরঝরে। গ্যাস ট্যাস সব নিম্নগামী, ভুঁড়ি হু হু করে ঝরতে থাকবে। আগে বাণীব্রতদা একাই পরিভ্রমণে বেরোতেন। বোধহয় একা একা লাগত। সুযোগ বুঝে আর একজন বাড়িয়ে নিয়েছেন। এখন বাণীব্রত আর অরুণাংশ। বাণীব্রতদা বললেন, কি হে, ঘুম যে ভাঙতেই চাইছে না। আর কিছুদিন অভ্যেস হোক, দেখবে 5টাতেই ঘুম ভেঙে বসে আছে। তখন চেষ্টা করেও ঘুম আসবে না। অরুণাংশ বাণীব্রতর কথায় তোল্লা দিয়ে হাসে। তা যা বলেছেন, আগে বাড়ির লোককে ডাকতে হতো, এখন ঘুমের ভেতর থেকে আমি শুনতে পাই। বাণীব্রতদা কথা বলার সময় মাথা দোলান। বোধহয় মুদ্রাদোষ। বুঝলে, জীবনের সব কিছুই আস্তে আস্তে সইয়ে নিতে হয়। তাড়াহুড়ো করে কিছু হয় না। পায়জামা গেরুয়া পাঞ্জাবি পরে দীর্ঘ বাণীব্রত হেঁটে যাচ্ছেন। তীক্ষ্ণ নাক, বড় বড় চোখ, কালো ফ্রেমের চশমা। উজ্জ্বল শ্যাম বড় অদ্ভুত এক কম্পোজিশন তৈরি করে এই ভোরের মাথায়। মুগ্ধ চোখে দেখে অরুণাংশ। তার খর্বতা, অনুচ্চ রং, নাক নিয়ে একটু দুঃখও হয়। মনে মনে ভাবে, গত জন্মে সে মানুষ ছিল তো। বাণীব্রতদা সব দিক থেকেই বেশ সাবলীল এবং শক্তিমান। সুরেন্দ্রনাথ কলেজের টিচিং কাউন্সিলে যা ডিবেট করেন, দেখে মনে হয় ইতিহাসের পাতার উপর দিয়ে একা পা ফেলে চলে যেতে পারেন। ইতিহাসের ক্রোনোলজি তার হাতের মুঠোয়। ইতিহাস পড়ায় বাণীব্রত। অরুণাংশ দর্শন। পরিভ্রমণের রূপরেখা মাঝে মাঝে পথ বদল করে। SN ব্যানার্জি রোড ধরে এসপ্ল্যানেড রোজ এক এবং অবিকৃত। এখানে এসেই একদিন বাঁক ঘুরে যায়। ময়দানের পাশে পাশে হেঁটে যেতে ভালো লাগে। চারপাশ সবুজ, ঘাসের মাঠ। সেই অনবদ্য প্রকৃতি সব নিস্তব্ধ। চারপাশে স্বার্থান্বেষী মানুষ, জগার, ভ্রমণকারী। ভবঘুরে পাগল চোখে পড়ে। এই সব সকালে তাদের বড় ভালোবাসতে ইচ্ছে করে। মনে হয় প্রিয়জন। অনবদ্য ভোর। আলো ফুটছে, পাখি উঠছে, ঘাস মাটির গন্ধ আসছে। একটা শর্টস পরা যুবতী মেয়ে কাজ ঘেঁষে দৌড়ে বেরিয়ে গেল। লম্বা বিনুনি দুলছে পিঠের ওপরে। পাশে একজন যুবক, দীর্ঘল সতেজ চেহারা। মেয়েটা মুখ ঘুরিয়ে বলল, হাই স্যার। বাণীব্রতদা ঘুরে দেখলেন মেয়েটা এখন বেশ দূরে। বাঁক ঘুরলেই দৃশ্যের বাইরে চলে যাবে। অরুণাংশ বলল, চেনেন নাকি? বাণীব্রতদা হাসলেন।
পরে বোধহয়। আজ বায়ে ময়দান ফেলে বাণীব্রত। অরুণাংশ হাঁটছে সোজাসুজি। সবুজ অরণ্যের ভেতরে রাজভবন ডাইনে, রাস্তা পেরোলে বিধানসভা, সামনে আকাশবাণী। মাঝখান দিয়ে বাণীব্রত অরুণাংশ পৌঁছে গেল গঙ্গার ধারে। স্তব্ধতা ছড়িয়ে রয়েছে চারপাশে। দূরে সার দেয়া ডিঙি নৌকা, বড় বড় বাড়ির মতো জাহাজ জলের বুকে স্থির চিত্র হয়ে আছে, ভাসমান অথচ অনড়। তলায় জলস্রোতা বয়ে যাচ্ছে। আকাশ গঙ্গার ল্যান্ডস্কেপে দাঁড়ালে পৃথিবীকে বড় মায়াবী লাগে। পৃথিবীতে তখন অনেক দিন বাঁচতে ইচ্ছে করে। গঙ্গার হাওয়ায় বাণীব্রতর চুল উঠছে। বাণীব্রত তাকিয়ে আছে সামনে, চোখ অনেক দূরের দিকে। ভারতের প্রথম আর্য কোনো এক সকালে এইভাবেই দাঁড়িয়েছিল বোধহয়। দু চোখ ভরে বিস্ময়, বর্ণগৌর, দীর্ঘ শরীর, আজানুলাম্বিত বাহু, উচ্ছ্বসিত বৈদিক মন্ত্র। ভোরের এই হাওয়ায় বাণীব্রতর চোখে মুখে অদ্ভুত এক রং ছড়িয়ে যাচ্ছিল। বাণীব্রতর ধ্যান ভাঙল যেন। বাণীব্রতদা ঘুরে দাঁড়ালেন, অরুণাংশর দিকে মুখ করে বললেন, পাঞ্জাব থেকে শুরু করে বিহারের গণ্ডকী প্রথম আর্যারিত হয়, পরে আর এক দল আর্য আসে। তারা উত্তর পশ্চিম দিক দিয়ে ভারতে ঢোকেনি, ঢুকেছিল গিলগিট চিত্রল হয়ে। পণ্ডিতদের অভিমত এই দ্বিতীয় দলই পাণ্ডব। অরুণাংশ আশ্চর্য হলো। একটু আগে বাণীব্রতদাকে দেখেই আর্যদের কথা মনে হয়েছিল তার। সেটা বাণীব্রতদার জানার কথা নয়, অথচ বলছে। মাঝে মাঝে কাকতালীয় এমন সব ঘটনা ঘটে যে ঈশ্বর টিশ্বরের কথা মনে এসে যায়। বাণীব্রতদার ইতিহাস কথাতে ভুরু দুটো কুঁচকে গেল তার। বলল, তাহলে কৌরবরা দ্বিতীয় আর্য? বাণীব্রতদা বিজ্ঞের হাসি হাসলেন। অনেক পণ্ডিত পাণ্ডবদের কুরুবাড়ির লোক মনে করে না। ভাষা, ধর্ম, আচরণ এক, তাই ধৃতরাষ্ট্র আশ্রয় দিয়েছেন। রাজ্য দেওয়ার প্রশ্নই নেই। খাণ্ডবপ্রস্থে পাণ্ডবরা নতুন জনপদ গড়ে তোলায় পণ্ডিতরা আরও সন্দেহহীন হয়েছেন। তাহলে কুরু পাণ্ডবের যুদ্ধ কি মিথ্যা? হ্যাঁ, ইতিহাস বিকৃত। এই যুদ্ধ কৌরবদের সঙ্গে পাঞ্চালদের। এটা কুরুবংশের লতাপাতার যুদ্ধ। মূল ব্যাপার হস্তিনাপুর দখল। বহু বছর আগে এই বিরোধের শুরু। যুদ্ধ যখন হয়েছে তখন একটা পটভূমিকা তো থাকবে। সেই সময়ে ভারতবর্ষের বিভিন্ন শক্তির বিন্যাসের দিকে চোখ রাখলেই যুদ্ধের ব্যাপারটা পরিষ্কার হয়ে যায়। পাঞ্চাল কৌরবদের জ্ঞাতিশত্রু পাঞ্চাল রাজ ধ্রুপদ অর্জুনকে দেখে মুগ্ধ। পরে বিবাহ সূত্রে সম্পর্কিত হন। বিপরীত মেরুতে মগধের মহাশক্তিমান জয়দ্রথ। ভারতের বহু রাজা তার অনুগত। কৌরবরা বন্ধু। শত্রু যাদব। যাদবদের পূর্ণপুরুষ কৃষ্ণ। জয়দ্রথের ভয়ে কৃষ্ণকে একবার মথুরা থেকে দ্বারকায় পালিয়ে যেতে হয়। ফলে কৃষ্ণ হাত মেলায় ধ্রুপদ অর্জুনের সঙ্গে। ভারত যুদ্ধের মূল রহস্য ধ্রুপদের শক্তি আর কৃষ্ণর বুদ্ধি। কৃষ্ণের কৌশল মহাভারতে লেখা আছে, কিন্তু ধ্রুপদের শক্তির তো কোনো উল্লেখ নেই। ইতিহাসের মূল্যায়ন অদ্ভুত। পাঞ্চালদের হাতে যে নেতৃত্ব ছিল তার প্রমাণ কৌরবদের সবচেয়ে বড় যোদ্ধা ভীষ্ম। দ্রোণ প্রাণ দিয়েছেন পাঞ্চালদের হাতে। অর্জুন, ভীমের কথা তোমার মনে হতে পারে, কিন্তু ইতিহাস অন্য কথা বলে। অরুণাংশ অবিশ্বাস নিয়ে বাণীব্রতকে দেখল। বিপরীত কথা বলায় বাণীব্রতদার জোর মেলে না। ট্রাকের বাইরে গিয়ে নিজেকে পরিস্ফুট করে কী যে মজা পান বাণীব্রতদা, সে অত শত বোঝে না। তার দৌড় দর্শন সীমায়। তবে বাণীব্রতদা ইতিহাস জানেন। বাণীব্রতদা হাসছেন, স্নেহের দৃষ্টি চিকচিক করছে। বললেন, কি বিশ্বাস হলো না তো? ইতিহাসের কাছে তথ্য প্রমাণ সব আছে। নৈশব্দ দূরে সরে যাচ্ছে। আকাশের কোণে রোদের রং ফুটছে। সেই আলো খেলছে পৃথিবীর বুকে। মাথার উপরে আকাশ বড় নির্মেঘ। চৈত্রের খর আকাশ। কয়েক পা এগোতে না এগোতেই আলো ছড়ালো ছায়ায়। যানবাজারের পর থেকেই রাস্তার দুপাশে লাল রং ধরছে।
পোস্টার, ফেস্টুন, ফ্ল্যাগের বিচ্ছিন্ন রং এক অদ্ভুত কৌণিকতায় ঘন হয়ে উঠেছে, সবুজ গেরুয়া চোখে পড়ে না। পাশ দিয়ে একটা ট্যাক্সি তীব্র ইঞ্জিনের শব্দ তুলে চলে গেল। সেই শব্দের রেশ শূন্য হয়ে যাবার আগেই বাণীব্রতদা বললেন, অমৃতের পৃথিবী দেবে বলেছিল কমিউনিস্টরা। রাষ্ট্র নেই, শোষণ নেই, এমন পৃথিবী। রাশিয়ার বিপ্লবের পর ৭৪ বছর কেটে গেছে। রাষ্ট্রহীন সমাজ কত দূরে। কমিউনিস্টরা খবর পৌঁছতে পারেনি পৃথিবীর মানুষকে। রাশিয়ায় নিষিদ্ধ কমিউনিস্ট পার্টি। লেনিনগ্রাদ পাল্টে সেন্ট পিটার্সবুর্গ উঠে আসছে অতীতের স্তূপ থেকে। জন্মের পর মৃত্যু পার হয়ে যায়, আর এখানে অত্যাচার, গণতন্ত্র শূন্যতার 14 বছর চলে গেল, একটা শক্ত প্রতিরোধ গড়ে উঠল না। কি ট্র্যাজেডি! ভোরবেলায় নিঃশব্দ হতে বড় ভালো লাগে। চারপাশে কি স্তব্ধতা! এই অনুষঙ্গ পরিবেশে কথা অতিরিক্ত, বেমানান। তবু বাণীব্রতদা নিরলস এবং ক্লান্তিহীন, অনর্গল বলে চলেন। ইতিহাস স্মৃতি দ্বিধাহীন, ছুটে আসে হাজার হাজার বছর, যেন চিত্রায়িত হয়ে যায়। অনায়াস হাতে এই সব এঁকে দিতে ভালো লাগে বাণীব্রতদার। তালতলা বাজারের কাছে এসে বাণীব্রতদা বলেন, তুমি যাও, আমি একটু বাজার ঘুরে আসি। অরুণাংশ কলেজ থেকে ফিরতেই জয়া বলল, টিনা এসেছিল, বাণীব্রতদার বাড়িতে যেতে বলেছে। অরুণাংশ জল খেতে যাচ্ছিল, কাচের গ্লাসে স্বচ্ছ জল, গ্লাসের গায়ে বিন্দু বিন্দু জলের রেণু লেগে আছে। জল খেলো না, গ্লাসটা টেবিলের ওপর নামিয়ে রাখলো। একটু অবাকই হলো সে। ভোরে বাণীব্রতদার সঙ্গে দেখা হয়েছে, কিছু কথা থাকলে তখনই বলতে পারতেন, বলেননি। আজ অবশ্য বাণীব্রতদার কলেজ ছিল না, অফ ডে। তাহলে এই সময়ের মধ্যে কিছু ঘটনা ঘটেছে। ব্যাপারটা আজ করতে না পেরে বলল, কেন? জয়া বলল, আজ দুপুরে লাল পার্টির ছেলেদের সঙ্গে বাণীব্রতদার হাতাহাতি। বিস্ময় ফুটে উঠল অরুণাংশর গলায়। বলল, হাতাহাতি? হ্যাঁ, ওই তো জয় রূপা সব দেখেছে। বিকেল 4টের পরে জয়কে বাড়িতে পাওয়া ভারী মুশকিল। এই সময় নিশ্চিত সে ফুটবল মাঠে। ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট। রূপা পার্ট 2 দেবে। বাণীব্রতদার মেয়ে টিনাও একসঙ্গে। রূপা বলল, বাড়ির গায়ে লাল পতাকা আঁকার আগেই বাণী জেঠু ওদের বারণ করেছে। ওরা জোর করে আঁকলো। বাণী জেঠু একজনের কলার চেপে ধরেছিল। জেঠিমা টিনা না এলে রক্তারক্তি কাণ্ড হয়ে যেত। বাণী জেঠুর বাব্বা কি রাগ, মুখটা লাল টুকটুক করছিল। কোনো ত্রিচল দৃশ্যে কেউ কালির আঁকিবুকি কাটলে দেখতে ভারী খারাপ লাগে, বিশেষ করে সৌন্দর্য এবং টাকা যদি সম্পৃক্ত হয়ে যায় সেখানে। কিন্তু তাই বলে 50 একজন মানুষ একজন যুবকের কলার চেপে ধরবে, দৃশ্যটা বড় অতিরিক্ত, বাড়াবাড়ি। ঘটনার পারস্পরিকতায় একটু বিচ্ছিন্ন হয়ে পড়ছিল অরুণাংশ। নিজেকে একটু গুছিয়ে নিয়ে বলল, তারপর কি হলো? রূপা ঠোঁট ওল্টালো, বলল, কি আবার হবে? যাবার সময় বলে গেল, ভোট না দিলে লাশ ফেলে দেবে। বাণীব্রতদার 3 তলার ঘরে স্তব্ধতা ছড়িয়ে পড়েছে। ডিভানে বাণীব্রতদা পুরনো আমলের ঢাউস খাটের বিছানায়। অরুণা বৌদি টিনা ঘরময় ঘুরে বেড়াচ্ছে, একবার দরজায়, কখনো টেবিলের কাছে, আবার মাঝে মাঝে এসে বসে পড়ছে অরুণা বৌদির পাশে। লাল মোলায়েম মেঝেতে বাণীব্রতদার ঘরটা বড় পরিচ্ছন্ন এবং গম্ভীর। সামান্য আসবাব, কালো বার্নিশের খাট, হলুদ কাপড় জড়ানো ডিভান, আলমারিতে বিন্যস্ত বইয়ের সারি, ছোট সেক্রেটারিয়েট টেবিল, সামনে চেয়ার, টেবিলের ওপর পুরনো একটা অ্যালার্ম ঘড়ি শব্দ তুলে একটানা নৈশব্দ ভেঙে যাচ্ছে। বাণীব্রতদা বললেন, সব শুনেছ? অরুণাংশ ঘাড় নাড়ল। কলেজ থেকে ফিরে শুনলাম সব। ওরা ভয় দেখিয়ে ভোট দিতে বলে গেছে। আশ্চর্য, দিনে দিনে গণতন্ত্র একেবারে ফর্সা হয়ে যাচ্ছে। বাণীব্রতদা ঝলসে উঠলেন, গণতন্ত্র? কমিউনিস্টরা গণতন্ত্র মানে? দেখছো না পৃথিবীর রাজনীতি কত পাল্টে যাচ্ছে? এবার দিন বদলের পালা, না হলে লেনিনের মূর্তি কবরে যায়। স্ট্যালিন তো আগেই গেছে। অরুণাংশ নিচু গলায় বলল, ভারতবর্ষে তো কমিউনিস্টদের শাসন নেই,
বাণীব্রতদা বললেন, তাই এখানে মুখে গণতন্ত্র, ভেতরে ভেতরে অপারেশন। প্রতিবাদী হলেই প্রতিক্রিয়াশীল, কাটা উপড়ে দেয় ওরা। ক্লাস স্ট্রাগল, ফ্ল্যাশ স্ট্রাগল, ওসব ফালতু টার্ম। অরুণাংশর ইতিহাস ধারণা স্বচ্ছ নয়, তবে কমিউনিস্ট মাতৃভূমি রাশিয়ায় গর্বাচভের বিরুদ্ধে অভ্যুদয় প্রতিরোধ। কমিউনিস্ট দল নিষিদ্ধ এখন রাজনৈতিক ইতিহাসের সবচেয়ে গরম খবর। অনেক দিনের আগে পড়া হেডলাইনগুলো স্মরণের পায়ে পায়ে ঢুকে পড়ে মনের মধ্যে। ওইখান থেকে কিছু শব্দ তুলে নিয়ে আসার চেষ্টা করল সে। বলল, মস্কো শহরের একটি পোস্টার কৌতূহল তৈরি করছে মানুষের। বাণীব্রতদা বিস্ময়ে ভুরুকুচকে বললেন, কোন পোস্টার? অরুণাংশ বাণীব্রতদাকে ইতিহাসের কথা বলতে পেরে বোধহয় একটু আত্মতৃপ্ত হলো। বলল, কমিউনিস্টরা বলছে হেমন্ত তোমাদের, শীতে আমরা বরফ ভাঙার গান গাইব। বাণীব্রতদা বললেন, কয়েকজন মানুষ ক্ষমতা দখল করে নেবে সেটা কখনো গণতন্ত্র নয়। মানুষ বুঝবে ওসব কমিউনিস্টদের ষড়যন্ত্র। মস্কোর মানুষ রাস্তায় নেমে বুঝিয়ে দিয়েছে গণতন্ত্রের জন্যে ওরা জীবন দিতে পারে। তুমি জানো, একজন রাশিয়ান মেয়ে একজন রাশিয়ান যুবককে বিয়ে করতে চায় না, বলে ওরা দেশকে নষ্ট করে দিয়েছে। কত আর ইতিহাস শোনা যায়। দেখা হলেই মনের মধ্যে ছড়িয়ে থাকা এলোমেলো ইতিহাসগুলো গুছিয়ে বার করে নিয়ে আসতে চান বাণীব্রতদা। ইতিহাস যেন জীবন, ইতিহাস স্বপ্ন। শুধু ক্লাসে কেন, ছাত্রদের বাইরেও ইতিহাস জানার মানুষ প্রয়োজন। ইতিহাস না জানলে দেশ বোঝা যায় না, চেনা যায় না। তবে এই মুহূর্তে অরুণাংশ ইতিহাস থেকে দূরে সরে আসতে চাইল। টিনার দিকে তাকিয়ে বলল, তোমাদের সামনে এত ঘটনা ঘটে গেল, তোমরা আটকাতে পারলে না? টিনা ভুরুকুচকে বলল, শুরুতে আমরা কিছু বুঝতে পারিনি। চিৎকার চেঁচামেচি শুনে দেখি বাপি একজনের কলার চেপে ধরেছে। আমি, মা না এলে একটা বিচ্ছিরি কাণ্ড হয়ে যেত। অরুণা বৌদি মাথার কাপড় টানল, ফর্সা মুখে ছায়া নেমেছে। বলল, তোমার বাপু এত উত্তেজিত হয়ে যাওয়া ঠিক হয়নি। টিনা অরুণা বৌদিকে সমর্থনের ভঙ্গিতে বলল, এইসব বাজে ছেলেদের সঙ্গে তোমার মাথা গরম করতে যাওয়া কখনোই উচিত নয়। ওরা কত কিছু করে ফেলতে পারে। বাণীব্রতদা তীক্ষ্ণ দৃষ্টি ফেলে বললেন, তাহলে ওদের জুলুম মেনে নিতে হবে? টিনা তর্কের ভাব আনল মুখে, বলল, না, মেনে নেওয়া নয়, বুদ্ধিমানের মতো এড়িয়ে যাওয়া উচিত ছিল। দিনকাল বড় খারাপ হয়ে গেছে। আমরা তোমাদের পড়াই, তোমাদের চেয়ে ধ্যান ধারণা নিশ্চয়ই কম নয়। টিনা তীক্ষ্ণ হয়ে উঠল, বলল, এটা দৃষ্টিকোণ বাপি। আমরা আমাদের চোখ দিয়ে আমাদের যুগের ছবি দেখি পরিষ্কার, তোমাদের ওসব নজরে আসে না। অরুণাংশ ঘরের ভেতর থেকে দেখল সূর্য আকাশের এক কোণে ঝুলে আছে। সামনের দোতলায় তারের ওপর মেলে দেওয়া সারি সারি কাপড়। পাশে অনাদিবাবুর বাড়ির ঝুলন্ত টবে ডাক্তার লেনের ছাদে ছাদে পশ্চিমের শেষ রোদ এক মায়াবী আলো ছড়িয়ে রেখেছে। রাস্তার ধারে শিবপূজনের গ্রিল ঘেরা বারান্দায় ঘন সবুজ টিয়াটা ক্রমাগত কিছু বলে যাচ্ছে। শব্দগুলো এখানে এসে পৌঁছয় না। অরুণাংশ জানে কথাগুলো। বল রাধে বল। দিন ফোটার সময়ও শেষে এই সব কথাগুলো বড় উদাসীন অনুষঙ্গ তৈরি করে দেয়। দূরের ছাদে আদুর গায়ে অনাদি দাদু কপালের ওপর দুহাত তুলে সূর্যের দিকে তাকিয়ে বৈদিক মন্ত্র উচ্চারণ করে যাচ্ছেন। ঠিক ঠিক এই সব কবে যেন সে দেখেছিল, গত জন্মে। স্পষ্ট করে কিছু মনে পড়ে না। একটা আবছায়ার হাওয়ায় মন ভারী হয়ে যায়। অরুণা বৌদি বলল, আমার খুব ভয় করে, চারদিকে আজকাল কী সব হচ্ছে। বাণীব্রতদা অরুণা বৌদির উত্তর না দিয়ে অরুণাংশর দিকে তাকিয়ে বলল, চলো অরুণাংশ, একটু ঘুরে আসি। অরুণা বৌদি পেছন কাটল। থানায় টানায় যেও না, ঝগড়া বাড়িয়ে লাভ নেই। টিনা অন্য কথা বলল, না মা, থানায় জানিয়ে রাখা ভালো, জল অনেক দূর গড়াতে পারে। অরুণা বৌদির কাছে টিনার খুব গুরুত্ব। বেথুনে ইংরেজি নিয়ে পড়ে মেয়ে, পৃথিবী জানে চেনে, অভিজ্ঞতার অভাবই বড় কথা নয়, জীবনের ধারণা আছে। অরুণা বৌদি কাতর মুখে বলল, যা ভালো বোঝো করো। থানার সামনের ঘরে একজন অফিসার বসে আছে। ভদ্রলোক ফোন করছিল। টেবিলের সামনে 4-5টা লোক উবু হয়ে বসে।
বিশাল সাপের মতো একটা দড়ি ওদের সংলগ্ন করে রেখেছে। পাশে একজন কনস্টেবল। বাতাসে অ্যালকোহলের উগ্র সুবাস। বোঝা গেল ওই লোকগুলোর শরীর থেকেই গন্ধটা ভেসে আসছে। টেলিফোন ডায়াল করতে করতেই অফিসার বলল, বলুন। বাণীব্রতদা এক ঝলক চোখ বুলিয়ে নিলেন চারপাশে। তারপর বললেন, একটা ডায়েরি করব, তবে তার আগে একটু আলোচনা করে নিতে চাই। ভদ্রলোক জিজ্ঞাসু মুখে বাণীব্রত অরুণাংশকে ভালোভাবে দেখে নিয়ে বলল, কি ব্যাপার বলুন তো? বাণীব্রতদা মৃদু হেসে বললেন, একটু একান্তে কথা বলতে চাই। রাজনৈতিক অ্যাফেয়ার। ডিউটি অফিসার মুখ ঘুরিয়ে বসে থাকা ওদের দেখছে। সেন্ট্রিকে ডেকে বলল, ওদের লকআপে পুরে দাও। তারপর যেন মনে পড়ল বাণীব্রতদার কথা। বলল, এই ব্যাপারে আপনি ওসির সঙ্গে কথা বলুন। বাণীব্রত অরুণাংশর ওসির ঘরে ঢুকতে একটু ইতস্তত বোধ হলো। অনুমতি না নিয়ে ঢোকা কি ঠিক হবে? একটু জেনে নেওয়া ভালো। দরজার সামনেও কাউকে দেখা যাচ্ছে না। তারপরে যা হয় হবে ভেবে ওসির ঘরে ঢুকে গেলেন বাণীব্রত, সঙ্গে অরুণাংশু। ওসি বাণীব্রতদাকে দেখে হৈ হৈ করে উঠল, স্যার আপনি? বাণীব্রতদা মৃদু বিস্মিত। বুঝতে পেরেছেন ছাত্র, তাই মনে আনার চেষ্টা করছেন। কোথায় দেখেছেন ওই মুখটা? ওসি সাহায্যের হাত বাড়ালো, স্যার আমি ৭০-এর ব্যাচ, শ্যামল সামন্ত। বাণীব্রতদার মুখে হাসি ফুটে উঠল, এইবার তোমার মুখটা মনে পড়েছে। জীবনে তো কত ছাত্র দেখলাম, কটা নাম আর মনে রাখা যায়? তবে মুখগুলো সব চেনা হয়ে যায়। বসুন স্যার। তারপরে একটু ধাতস্থ হয়ে এলো শ্যামল সামন্ত। জিজ্ঞাসা করলো, আপনি থানায়? কি ব্যাপার? বাণীব্রতদা সব খুলে বললেন। শ্যামল সামন্ত বলল, স্যার অন্য কেউ হলে আলাদা কথা বলতাম। এমন মানুষ এসেছেন যার ক্লাসে দাঁড়িয়ে আমি ইতিহাসের ছবি দেখতাম, তাকে তো মিথ্যা কথা বলা যায় না। বাণীব্রতদা অধৈর্য হয়ে বললেন, শ্যামল কাজের কথায় এসো। স্যার আপনার কাছে বলতে লজ্জা হচ্ছে, কিন্তু এটা ট্রুথ। সরকারি দলের ছেলেদের কিছু করা যাবে না। আমি এখন গিয়ে ধরে নিয়ে আসবো। রাতের মধ্যে টেলিফোন এসে যাবে, ছেড়ে দাও। তাহলে আইন, শাসন এসব একেবারেই ফাঁকা? কিছু কিছু জায়গায় আছে হয়তো, না হলে দেশ চলছে কি করে? তবে এই সব ক্ষেত্রে আমাদের হাত পা একেবারে বাঁধা, কিছু করার নেই। তুমি মনে করো দেশ এখনও চলছে, বিদ্যুৎ নেই, বেকারের সীমা লাফিয়ে লাফিয়ে বেড়ে চলেছে, সামনে কোনো ভবিষ্যৎ নেই। নতুন শিল্পায়ন দূরের কথা, পুরনো শিল্পগুলোই রুগ্ন, ধুঁকছে। 14 বছরে অ্যাচিভমেন্ট কি? সাহেব মেমদের দেশ ঘুরে ফিরে দেখার স্বজন পোষা। শ্যামল সামন্ত হাসল, অ্যাজ ইউ লাইক স্যার, আপনি যা মনে করেন। ধুরন্ধর পুলিশ অফিসারের মতো দেখালো শ্যামল সামন্তকে। বাণীব্রতদা হাল ছেড়ে দেয়, বলেন, তরুণরা লেখাপড়া শিখে চাকরি করতে আসে, কত স্বপ্ন, দেশের কাজ, কত দায়িত্ব। সেই তোমরাই যদি এই কথা বলো, তবে দেশ ভালো হবে কেমন করে? দেশ এইভাবে চলছে, এইভাবে চলবে। স্রোতে গা ভাসিয়ে দিয়েছি, আমরা জানি প্রতিবাদ তুললেই ছিটকে যেতে হবে। বাণীব্রতদা বিদ্রূপের গলায় বললেন, বাহ, বড় ভালো কথা বললে, শুনে আনন্দ হলো। এই না হলে একজন দায়িত্ববান পুলিশ অফিসার। স্যার আপনি রাগ করছেন। না, রাগ নয় শ্যামল, ভাবতে কষ্ট হয়। স্যার চা খেয়ে যান। না ধন্যবাদ। স্যার। কোনো সৌজন্য না দেখিয়ে দ্রুত বাইরে বেরিয়ে এলেন বাণীব্রত। পেছনে পেছনে অরুণাংশু। লোডশেডিং চলছে, এমার্জেন্সির আলোয় পথ চলতে চলতে বাণীব্রত অরুণাংশুকে বললেন, রবীন্দ্রনাথ, সুভাষ, বিবেকানন্দের বাংলা কেমনভাবে চলছে দেখলে? অরুণাংশুর গলায় ক্ষোভ পরিষ্কার উঠে এলো। বলল, আমরা এই বঙ্গ নিয়ে আবার গর্ব করি। রাস্তায় অসীম ব্যানার্জির সঙ্গে দেখা, জাতীয়তাবাদ এবং বোধের দল করে। এলাকার নেতা ধপধপে সাদা চুড়িদার পাঞ্জাবি পরে দাঁড়িয়েছিল একটা বাঁকের মুখে। সামনে পান সিগারেটের দোকান। এক মুখ ধোয়া ছেড়ে অসীম বলল, বাণীব্রতদা কনগ্রাচুলেশনস, আপনাদের মতো মানুষ আছে তাই এখনো প্রতিবাদ আছে। তোমরা অপদার্থ। একটা দলে সবাই এক হয়ে কাজ করতে পারো না? আশ্চর্য। না হলে 14 বছর এই দল ক্ষমতায় থাকে? এক হয়ে এই সময়ে কোনো লাভ নেই বাণীদা, ওদের হাতে পুলিশ, মস্তান। তোমরা নেমে না এলে সাধারণ মানুষ কোন ভরসায় এগিয়ে আসবে? আমরা পেছনে আছি, কিছু ভাববেন না। বাণীব্রতদা উত্তর দিলেন না।
এইসব কথা তার পছন্দ নয়। ওদের এই আছি থাকা টাকার ব্যাপারগুলো ঠিক বুদ্ধির মাপে ধরা পড়ে না। বড় দুর্বোধ্য উত্তর, যেভাবে ইচ্ছে মানে করে নেওয়া যায়। একটু এগিয়ে এসে বাণীব্রতদা ক্ষোভ চেপে রাখতে পারেন না, বললেন, বুঝলে অরুণাংশু, চুড়িদার পাঞ্জাবি এদের একমাত্র মূলধন, আর কিছু নেই। দেশ জানে না, অর্থনীতি সমাজতত্ত্ব বোঝে না, শুধু পেতে হবে, দিতে হবে, উত্তেজনাময় সময় কাটায় সভাপতি সম্পাদক হবার স্বপ্ন নিয়ে। একটা নন্দলাল সব। তালতলা থানা থেকে বেরিয়ে মৌলালিতে একজনের সঙ্গে কি কথা ছিল বাণীব্রতদার, 5 মিনিটের মতো কথা। ফেরার সময় তালতলা পাবলিক লাইব্রেরির গলি দিয়ে হাঁটলে ডাক্তার লেনে তাড়াতাড়ি পৌঁছানো যায়। অরুণাংশু বলল, লোডশেডিং, অন্ধকার, গলি দিয়ে যাওয়া মনে হয় ঠিক হবে না। বাণীব্রত অরুণাংশুর পিঠে হাত দিয়ে বললেন, বুকের মধ্যে ভয়কে আশ্রয় দিও না, ভয় তাহলে তোমায় পেয়ে বসবে। বাণীব্রত অরুণাংশু অন্ধকার গলির মধ্যে দিয়েই হেঁটে আসছিল। তালতলা পাবলিক লাইব্রেরির সামনে থেকে গলিটা 3 ভাগে ছড়িয়ে গেছে। অন্ধকার অনড়, সামনে সব অস্পষ্ট, অদৃশ্যমান। কিছু বোঝার আগেই একদল মানুষ হঠাৎ অন্ধকারের ভেতর থেকে ফুঁড়ে বেরিয়ে এলো। শব্দটা শুধু শোনা গেল, শালা, শুয়োরের বাচ্চা, কলার ধরা। ভালো করে বোঝার আগেই অরুণাংশু দেখল 3-4 জন যুবক বাণীব্রতদাকে ঘিরে ধরেছে। ওদের হাত উঠছে নামছে, অন্ধকারে বোঝা যায় না ছুরি, ন্যাপলা না ভোজালি। 2-1 ফোঁটা রক্তের বিন্দু বোধহয় ছিটকে এসে লাগলো অরুণাংশুর গায়ে। বাণীব্রতদার রক্ত। তারপর অরুণাংশুর আর কিছু মনে নেই। সাদা ধোয়ার মতো কুয়াশা চারপাশে, ভেজা ভেজা, অথচ স্পষ্ট নয়। একটা দেয়াল উঠে গেছে যেন। পা ফেলে ফেলে সিঁড়ির আন্দাজ পেতে হয়। আস্তে আস্তে চেনা পৃথিবী পরিষ্কার হয়ে উঠছে। রূপা, জয়া, ওদের উদ্বেগের মুখ। চেতনার স্তর আরও পরিচ্ছন্ন হলো। লোহার খাট, সাদা বিছানা, সার দিয়ে পড়ে আছে হলঘরে। অসুখ, ওষুধের গন্ধ। সেবাময়ীরা সাদা পোশাকে এক ঝাঁক বকের মতো উড়ে বেড়াচ্ছে চারপাশে। একজন নবীন ডাক্তার মুখ ঝুঁকিয়ে দিল, এখন কেমন বোধ করছেন? বাইরে থেকে এসে অরুণাংশু এই পৃথিবীর ঢোকার দরজায় দাঁড়িয়ে আছে। এক পা করে ঢুকে গেলেই হয়, কিন্তু অরুণাংশু বোধহয় পারে না। শুধু শব্দহীন, চেতনাহীন একটা শরীর যেন পড়ে আছে বিছানায়। জয়া উৎকণ্ঠ, মুখ বিবর্ণ। কেমন দেখলেন ডাক্তারবাবু? অভয় দিল নবীন ডাক্তার। মাইন্ড স্ট্রোক। এখন কোনো ভয় নেই, বিপদ কেটে গেছে। তবে খেয়াল রাখবেন যাতে কোনো টেনশন না হয়। জয়া স্থির হতে পারল না। বিছানায় বসে অরুণাংশুর বুকে হাত বোলাতে লাগলো। ফিস ফিস করে বলল, কি এখন ভালো লাগছে? গলা কাঁপছে, চোখের কোণে টলটলে অশ্রুর বিন্দু। রূপা মার গায়ে হাত বোলাতে বোলাতে বলল, এত নার্ভাস হয়ে পড়ছো কেন? জ্ঞান ফিরে এসেছে তো। অরুণাংশু ঘুরে ঘুরে ফিরে যাচ্ছে তালতলা পাবলিক লাইব্রেরির সেই অন্ধকার গলির ভেতরে। 3 কোণা গলির মোড়। অনড় অন্ধকার থেকে ঝাঁপিয়ে পড়েছে একদল মানুষ। বাণীব্রতদাকে কুপাচ্ছে। সব চেনা মুখ। রক্তস্নাত হচ্ছেন বাণীব্রত মুখোপাধ্যায়। জীবনের শেষ স্নানে অসহায় একজন মানুষ হাত পা ছুটছে। অরুণাংশু হালদার তীরে দাঁড়িয়ে অসহায়, অবগাহন দেখছে। অরুণাংশুর মনে হয় 1000 বছর দৌড়ে এসে চাঁদে গিয়ে নক্ষত্র ছুঁয়ে আধুনিক হয়ে কি পেয়েছি আমরা। নার্স এসে প্রেশার মাপল। আর একটু পরে সেই নবীন ডাক্তারবাবু এলো অরুণাংশুকে পরীক্ষা করতে। নার্ভাস ব্রেকডাউন থেকে মাইন্ড স্ট্রোক হয়ে গেছে। খুন, রক্ত সহ্য করতে পারেননি মানুষটা। এই ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষ দারুণ সজাগ, কারণ এই খুন নিয়ে এলাকায় দারুণ টেনশন। একদিনের বন্ধ হয়ে গেছে। জয়াকে দেখে ডাক্তারবাবু বলল, আপনারা এখনো বসে আছেন? বাড়ি চলে যান। দুপুরের দিকে শ্যামল সামন্ত এলো, থানার ওসি। বাণীব্রতদার সঙ্গে অরুণাংশু ছিল এই যুক্তিতে পুলিশ অরুণাংশুকে সাক্ষী দিতে নিশ্চিত বাধ্য করাবে। বিস্তারিত ঘটনা, নির্ভুল ছবি, তদন্তের পক্ষে অনেক সুবিধে। তবু শ্যামল ইচ্ছে করেই অন্য কথা বলল, খুব দুঃখিত অরুণাংশুবাবু, এত তাড়াতাড়ি ব্যাপারটা ঘটে গেল, কিছু করা গেল না। অরুণাংশুকে বড় বিধ্বস্ত দেখায়। নির্বিকার মুখে বলল, সামান্য একটা ঘটনা, তার জন্যে মানুষ খুন হয়ে যাবে? ভাবতে পারিনি।
জীবন বড় মূল্যহীন হয়ে যাচ্ছে। শ্যামল সামন্ত বেশ চিন্তিত। বলল, সাধারণ খুন হলে কোনো কথা ছিল না, বাণীব্রতবাবুর মতো একজন প্রফেসর, ব্যাপারটা নিয়ে খুব জলঘোলা হচ্ছে। অপোজিট পার্টি কাল বন্ধ ডেকেছিল, ওরা খুব হুটোপাটা করছে। অ্যারেস্ট না হলে গন্ডগোল আরও বাড়বে বলে মনে হয়। এদিকে রাইটার্স থেকে রিপোর্ট চেয়ে পাঠাচ্ছে। অরুণাংশু উৎসুক হয়ে উঠল। ওদের অ্যারেস্ট করেছেন? শ্যামল সামন্ত হাসল ফ্যাকাশে হাসি। বলল, স্পেসিফিক কমপ্লেন ছাড়া ওদের ধরা যাবে না। দলের লোক, কোনো কংক্রিট গ্রাউন্ড ছাড়া অ্যারেস্ট করলে রাইটার্সের চাপের কাছে আমি স্ট্যান্ড রাখতে পারবো না, উল্টে আমাকেই ট্রান্সফার করে দেবে। অরুণাংশু হতাশ হলো। বলল, তাহলে দোষীরা শাস্তি পাবে না? শ্যামল বলল, পাবে। আপনি সেদিন প্রত্যক্ষ ছিলেন, সব দেখেছেন। নাম বলে দিলে নিশ্চয়ই শাস্তি পাবে। অরুণাংশুর মুখের রং বদলে গেল, ভূষকালির মতো ভুসভুসে কালো। বুকের কাছে আবার ধুকপুক শুরু হয়ে গেছে। নাম বলা বোধহয় ঠিক হবে না। বলল, আমি কারুর নাম জানি না, অন্ধকার ছিল, ভালো করে কিছু বোঝা যায়নি। শ্যামলের মুখ অবাক হয়ে গেল, বিস্ময় আর আশ্চর্যে। তারপর খুব আস্তে আস্তে বলল, আপনাদের মতো বুদ্ধিজীবী যদি ভয় পেয়ে পিছিয়ে যায়, বড় অসুবিধে। ঠিক আছে, আপনি ভাবুন, আমি পরে আসব। বিকেলবেলা হুড়মুড় করে ঘরে ঢুকলো রূপা, পেছনে পেছনে জয়া। অরুণাংশুর বিছানায় ঝুঁকে পড়ে রূপা বলল, পুলিশকে তুমি কারো নাম বলো না। জয়া ভয়ার্ত গলায় বলল, জয়কে ওরা ভয় দেখিয়ে গেছে, তুমি পুলিশের কাছে নাম বলে দিলে ওরা তোমায় ছেড়ে দেবে না। জ্ঞানে ফেরার পর থেকে অরুণাংশুর কাছে পরিস্থিতির গুরুত্ব পরিষ্কার হয়ে উঠেছে। বুকের কাছে ভয়ে জমছে একটু একটু করে। তবু বাইরের সাহসী ভাব দেখিয়ে বলল, ওদের কথায় ভয় পেয়ে অরুণাংশু হালদার পিছিয়ে যাবে? জয়া কান্নায় ভেঙে পড়ল, জড়ানো গলায় বলল, দয়া করে তুমি ওদের নাম বলো না, ওরা তোমায় মেরে ফেলবে। তোমার কিছু হলে আমরা কোথায় গিয়ে দাঁড়াবো? বুকের মধ্যে ধক করে উঠল অরুণাংশুর। বাণীব্রতদার বহু পৈতৃক প্রপার্টি, ওদের চলে যাবে। অরুণাংশুর তো ভাড়ে মা ভবানী, শূন্য থেকে একা একা লড়ে উঠতে হয়েছে তাকে। তবু বাইরের আবরণে পালিশ না থাকলে মানুষ কিছু ভাবতে পারে। তাই কিছুক্ষণ চুপ করে থেকে বলল, বাণীব্রতদার জন্য একটু না করলে মনুষ্যত্বের অপমান করা হয়, সে কথা একবারও ভেবে দেখেছ? জয়া রূপা ফুপিয়ে ফুপিয়ে অনেকক্ষণ কাঁদল, অনেক যুক্তি তৈরি করল। অরুণাংশু উত্তর দিল না, হতভম্ব হয়ে তাকিয়ে রইল দূরের দিকে। জয়া রূপা চলে যাবার পরে অরুণাংশুর নিজেকে বড় একা লাগলো। ওদের অনিশ্চিত ভয় তার বুকেও ছুঁয়ে আছে। সে বেশ অন্যমনস্ক হয়ে পড়েছিল। হঠাৎ সামনে তাকিয়ে ভূত দেখার মতো চমকে উঠল। সোমনাথ ব্যানার্জি দাঁড়িয়ে। ধড়মড় করে বিছানায় উঠে বসার চেষ্টা করতেই সোমনাথ দুহাতে শুয়ে দিয়ে বললেন, আপনি ব্যস্ত হবেন না, শুয়ে থাকুন। সোমনাথ এই এলাকার সরকারি দলের সবচেয়ে বড় নেতা, সম্পাদক, বহু প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত। অতীতে বহু আন্দোলন করেছেন, জেলে গেছেন। আগে চেহারায় রুক্ষতা ছিল, এখন বেশ নমনীয়। শরীর থেকে গোলাপি রং উকি মারছে। সামনে টুলটা টেনে নিলেন সোমনাথবাবু। তারপর টুলে জুত করে বসে অরুণাংশুর দিকে তাকিয়ে হাসলেন। সামান্যের ওপর দিয়ে গেছে, তাই রক্ষা। ডাক্তারবাবু তো বললেন, এখন বেশ কিছুদিন আপনাকে বিশ্রামে থাকতে হবে। ম্লান হেসে অরুণাংশু বলল, চিরকালই আমি একটু নার্ভাস ট্রাবলে ভুগি। শরীর স্বাস্থ্যের খোঁজ নেবার পরে সোমনাথবাবু বললেন, আপনি সেদিন বাণীব্রতবাবুর সঙ্গে ছিলেন, কাউকে চিনতে পেরেছেন? অরুণাংশু থমকে গেল। সোমনাথবাবুর কথা ঠিক পরিষ্কার হয়ে উঠছে না, তবে উদ্দেশ্য আঁচ করে নেওয়া যায়। বলল, অন্ধকারে ঠিক বুঝে উঠতে পারিনি, কথার শব্দ মিলিয়ে যেত, হয়তো যায়নি, হয়তো রেশ আছে। সোমনাথ তীক্ষ্ণ দৃষ্টি ফেলে প্রশ্ন করলেন, সেদিন বাণীব্রতবাবুর সঙ্গে আপনি থানায় গিয়েছিলেন? হ্যাঁ। আপনি আমার অনেক জুনিয়র, তবে একই সময় আমরা তালতলা হাই স্কুলে পড়াশোনা করেছি। আপনাকে দীর্ঘকাল ধরে চিনি। আপনার কোনো বিপদ হয়ে গেলে আমার খুব খারাপ লাগবে। সোমনাথের ইঙ্গিত অরুণাংশুর কাছে পরিষ্কার হয়ে উঠছে। তবু বলল, আমার বিপদ কেন হবে? কিছু অপরাধ আছে? আপনি এখন টার্গেট হয়ে গেছেন। এই বাণীব্রত দীর্ঘকাল ধরে আমাদের দলের ক্ষতি করেছে, খুব রিয়াকশনারি মানুষ। কেন যে আপনি ওর সঙ্গে এত মেলামেশা করতেন? অরুণাংশু বলল, এক কলেজে পড়াতাম,
কাছাকাছি বাড়িতে থাকি, স্বাভাবিক কারণেই কথাবার্তা বলতে হতো। এই সব মানুষকে যত অ্যাভয়েড করা যায় তত মঙ্গল। অরুণাংশু চুপ করে রইল। হাসপাতালে চলমান জীবনের একটা পরিচ্ছেদ শেষ হয়ে আসছে। ভিজিটিং আওয়ার্স শেষ। মমতাময় হাত ছুঁয়ে রোগীদের কাছে বিদায় নিচ্ছে বাড়ির লোকেরা। বাইরে এখনও তরতাজা বিকেল। সোমনাথ বললেন, আপনি ওসির কাছে কোনো স্টেটমেন্ট করবেন না। ওই শ্যামল সামন্ত আমাদের খুব ক্ষতি করার চেষ্টা করছে। অ্যাসোসিয়েশনের লোক। এই ঘটনার পরে আমাদের ছেলেদের বিরুদ্ধে একেবারে আদা জল খেয়ে লেগে গেছে। অরুণাংশুর ভেতরে ক্ষোভ, অসন্তোষ জমলেও ওপরে বিগলিত হলো। বলল, এই নিয়ে আপনাকে ভাবতে হবে না। শ্যামল সামন্ত আমার কাছে এসেছিল, কোনো সুবিধে হয়নি, আবার আসবে বলেছে। সোমনাথ কোচা নিভাজ করতে করতে উঠে দাঁড়ালেন। বললেন, এইটুকু মনে রাখলেই চলবে। অন্ধকার, চিনতে পারিনি, উল্টোপাল্টা হলেই কিন্তু বিপদে পড়ে যাবেন। একেবারে থ্রেটনিং। বিস্ময়ে থ হয়ে গেল অরুণাংশু। সারা জীবন এই মানুষটা রাজনীতি করেছেন, আন্দোলন করেছেন। রাজনীতির জন্যে মানুষ, না মানুষের জন্যে রাজনীতি? ওর কাছে পরিষ্কার হয়ে গেলেও মানুষের কাছে এই সব রাজনীতি এখনও দুর্বোধ্য। ভয়ের স্রোত চলে গেল অরুণাংশুর শরীরের ভেতর দিয়ে। বিপদে পড়ে যাবেন কথাটা কানে বাজল। সে যদি সোমনাথের কথা না শুনে একটু বেঁকে যেতে চায়, তাহলে আর একটা বাণীব্রত নাটকের পুনরাভিনয় হবে। চারপাশে ছুরি, বোমা, মাঝখানে একজন অসহায় মানুষ। বীরত্বের সংজ্ঞা দিনে দিনে রূপ পাল্টাচ্ছে। আগে 1:1 হতো, এখন অন্ধকারের ভেতর থেকে ঝাঁপিয়ে পড়ল একদল মানুষ। শালা শুয়োরের বাচ্চা। ঝনঝন করে উঠল অরুণাংশুর মাথাটা। স্মৃতির কুয়াশায় আবার টিপ টিপ বৃষ্টি পড়ছে। জয়া বলল, এত ভয় পাচ্ছ কেন? সোমনাথ বাবুকে তো বলে দিয়েছ। এভাবে এড়িয়ে চললে ওরা অন্য কিছু ভেবে নিতে পারে। অরুণাংশু অসহায় চোখে বলল, বাড়ির বাইরে গেলেই কেমন অদ্ভুত লাগছে আমার। মনে হচ্ছে কারা যেন চারপাশে চুপ মেরে বসে আছে, বেরোলেই ঝাঁপিয়ে পড়বে। বাণীব্রতদার খুন আমায় তাড়া করে বেড়াচ্ছে। জয়া তরকারিতে ফোড়ন দিচ্ছিল। বলল, কতদিন লুকিয়ে থাকবে? আজ অথবা কাল, একদিন তো বাইরে বেরোতেই হবে। অরুণাংশু বসে রইল, উদ্ভ্রান্ত, অস্থির। একটু পরেই অরুণা বৌদি এলো। বাণীব্রতদা মারা যাবার পরে অরুণাংশু এই প্রথম দেখল অরুণা বৌদিকে। এই কদিনেই অরুণা বৌদির কত পরিবর্তন। গোলাপি রং কালো হয়ে গেছে, ঋজুতা উবে গেছে। সাদা খোলের উপর কালো পাড় শাড়িতে ভারী নিঃসঙ্গ দেখাচ্ছে বৌদিকে। অরুণা বৌদি বলল, দাদার একমাত্র শুভার্থী হয়ে অন্তত সত্যি কথাটা বলো ঠাকুরপো, না হলে তার আত্মা শান্তি পাবে না। শ্যামল সামন্ত এসেছিল, তোমার কথা বলে গেছে। অরুণাংশু অরুণা বৌদির সামনে আজ মাথা উঁচু করতে পারল না কিছুতেই। কোথায় যেন খোঁচ বিঁধে গেছে। কোনো ক্রমে মাথা নেড়ে চলে এলো নিজের ঘরে। মৃত্যুর ক্রমাগত শোক আর ভালো লাগে না। শোকের বোধ তার চলে গেছে। অনিশ্চিত ভাবনা এখন তাকে ছুটিয়ে নিয়ে বেড়াচ্ছে। অ্যাবসার্ড, এভাবে বাঁচা যায় না। আবার একদিন শ্যামল সামন্ত এলো। দুপুরের রুক্ষ রোদকে উপেক্ষা করে সেদ ছড়ছে জলধারার মতো গা বেয়ে। বলল, আপনি দর্শন পড়ান। অন্যায়ের বিরুদ্ধে এই চুপ করে যাওয়া সমাজকে কোথায় পৌঁছে দেবে একবার ভেবে দেখবেন। আজ অথবা কাল এই উত্তাপ একদিন সবাইকে ছুঁয়ে দেবে, কেউ এড়িয়ে যেতে পারবে না। অরুণাংশুর গলায় এক ঝলক উত্তেজনা খেলে গেল। বলল, আপনি অ্যাসোসিয়েশনের লোক বলে এত উঠে পড়ে লেগেছেন। নন গেজেটেড হলে এত করতেন? আপনার সত্যের খোঁজও আর একটা মিথ্যা কথা। শ্যামল আক্রান্ত হয়ে হেসে ফেলল। বলল, পুলিশ খারাপ, পুলিশ ঘুষ খায়, সব সত্যি। তবে আপনাদের মূল্যায়নের দিনও আসছে। টেবিলের ওপর থেকে টুপি তুলে শ্যামল সামন্ত উঠে দাঁড়ালো। বলল, এনিওয়ে, আমি ওদের অ্যারেস্ট করছি। TI প্যারেড দেব, আপনি আইডেন্টিফাই করবেন। অরুণাংশু চিৎকার করে উঠতে চাইল। শব্দ গলার ভেতর দিয়ে ছুটে যেতে পারল না। ঠোঁট দুটো নিঃশব্দ হয়েই থাকলো। শ্যামল সামন্ত চলে যেতে যেতে বলল, হ্যাটস অফ অরুণাংশু বাবু, অনেক দিন আপনার কথা মনে থাকবে। বিচিত্র এক ভয়ের জাফরি কাটা ক্ষোভের মধ্য দিয়ে অরুণাংশু সন্তর্পণে পা ফেলে ফেলে কলেজ যায়, বাজার যায়, আবার সেই ক্ষোভেই পা দিয়ে দিয়ে বাড়ি ফিরে আসে। সব সময় তীক্ষ্ণ দৃষ্টির বায়নাকুলারে
কোনো মুখ ভেসে এলেই দুবদাব পা ফেলে বাড়ির মধ্যে ঢুকে পড়ে। অফিস বাজার ফেরার পথ হলে অনেক সময় নষ্ট হয়ে যায়। রাস্তায় রাস্তায় অকারণ ঘুরে কোনো এক সময়ে শুরুত করে বাড়িতে পৌঁছাতে হয় প্রায় চোরের মতো। দিন রাত জেগে জেগে কত দুঃস্বপ্ন দেখা যায়। ভালো লাগে? কতদিন লাইব্রেরির বই পাল্টানো হয়নি। দম বন্ধ হয়ে আসছে, মনে জোর নেই, সব যেন ঠিকঠাক হয়ে গেছে এমন ভাব দেখিয়ে অরুণাংশু একদিন লাইব্রেরিতে গেল। তালতলা পাবলিক লাইব্রেরি। সামনে 3 রাস্তার গলি এঁকে বেঁকে এগিয়ে গেছে সামনের দিকে। তেমাথার গলি। বাণীব্রত দার মৃত্যুর সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। কাউন্টারে অনেক মানুষ। আজই এত দীর্ঘ লাইন। অরুণাংশু অধৈর্য হলো। এত মানুষ পেরিয়ে বই পেতে দেরি হয়ে যাবে। দেরিও হলো। চরাচরে আলো শেষ হয়ে গেছে। লাইব্রেরি থেকে গলিতে পা দিতেই চমকে উঠল অরুণাংশু। দ্রুত তড়িদিদ্ধ হলো শরীর। সামনে সার দেয়া সব ছায়ামূর্তি। অরুণাংশু বুকের মধ্যে ভূমিকম্পের কার্যকারণ ও অনুভব টের পাচ্ছিল। শরীর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছে। পায়ে ভারসাম্য রাখা যাচ্ছে না। পেছনে লাইব্রেরি, সামনে 3 মাথা গলি, সব অবরুদ্ধ। পালিয়ে যাবার চেষ্টা করলেই ওরা ধরে ফেলবে। অরুণাংশু এগিয়ে গেল ছায়ামূর্তির দিকে। ভাঙা হড়হড়ে মতো কিছু শব্দ গলা থেকে বেরিয়ে এলো। অরুণাংশুর নিজের কানেই কেমন বেসুরো শোনালো। শুধু কথাটা বুঝতে পারল সে। ঝুনা? কেন? বলার সঙ্গে সঙ্গে 4-5টা জীবন সাথীর টর্চ ঝলসে উঠল দিনের আলোর মতো। পেছন থেকে কে একজন আওয়াজ দিল, কে রে রিন্টে? আরে ওই শালা খয়া মাস্টারটা। খয়া মাস্টার? কি বলছে? ধরে শালা শুয়োরের বাচ্চাকে মাল খাইয়ে দে। 2-3 জন যুবক দুপাশ থেকে অরুণাংশুর গলা জড়িয়ে থুতনিতে হাত দিয়ে বলল, মাইরি মাস্টার, এক ভাড় আজ খা, দেখবি দারুণ মজা। সামনে দাঁড়িয়ে রিন্টে বলে যুবকটি দাঁত বার করে হাসছিল। বলল, আজ শালা বোতল থেকে তোর গলায় মাল ঢেলে দেব। অরুণাংশু ভয়ে সিটিয়ে গেছে। ঢোক গিলে বলল, আমি তো কারো নাম বলিনি। নাম বলবি? শালা তোর বাপের ক্ষমতা, একেবারে ভোগে পাঠিয়ে দেব। অরুণাংশু হাউ মাউ করে কেঁদে পা জড়িয়ে ধরে বলল, আপনাদের পায়ে পড়ি। পেছনের বারান্দার অন্ধকারে দেয়ালে হেলান দিয়ে ঝুনা ঢুকঢুক করছিল। বিড় বিড় করে বলল, এত চেল্লালে শালা খোয়ারি কেটে যাবে। তারপর চিৎকার করে বলল, এই ছেড়ে দে, ছেড়ে দে, সন্ধেবেলায় এই সব ভ্যান তারা ভালো লাগে না। রিন্টে অরুণাংশুর কলার ধরে এক পাক ঘুরিয়ে পেছনে সপাটে এক লাথি মেরে বলল, ভাগ শালা এখান থেকে, কাপুরুষ কোথাকার। হুমড়ি খেয়ে মাটির ওপরে ছিটকে পড়ল অরুণাংশু। থুতনিতে জ্বালা, কেটে গেছে বোধহয়। যাক, প্রাণ নিয়ে যে সে ফিরতে পারছে এটাই বড় কথা। কোনো রকমে উঠে সে প্রায় দৌড়ে চলে এলো বড় রাস্তায়। ডাক্তার লেনে। গঙ্গার হাওয়া শুরু হয়ে গেছে। বহু মানুষ হেঁটে যাচ্ছে। অরুণাংশু দেখল মুখগুলো কেমন বদল হয়ে গেছে। মুখগুলো মানুষের নয়, বিচিত্র এক আকৃতি যেন। ভিড়ের মধ্যে মিশে হেঁটে যেতে থাকলো অরুণাংশু। নমস্কার। কেমন লাগলো আজকের গল্পটি জানাতে ভুলবেন না। গল্পটি ভালো লাগলে একটি লাইক, কমেন্ট ও বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন। চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে বেল আইকন প্রেস করবেন সবার আগে নোটিফিকেশান পেতে। ধন্যবাদ।